আমাদের মন দুই রকমভাবে চিন্তা করে। যখনই কোনো চিন্তা তৈরি হয় আমাদের মনে, সেটা দুটো ক্যাটাগরির মধ্যে যে কোনো এক রকমের চিন্তা হতে পারে। একটা হচ্ছে শব্দ, আর একটা হচ্ছে ছবি। আমাদের মন অনেকগুলো ছবি আঁকে। ছবি আঁকার মাধ্যমে একটা একটা ছবি, সেই ছবিগুলো একটার পর একটা সাজিয়ে একটা চিন্তা করার চেষ্টা করে। অথবা কতকগুলো বাক্য, কতকগুলো সেন্টেন্স নিজের সঙ্গে নিজে মনের ভিতরে কথোপকথন করার মাধ্যমে আমাদের মন চিন্তা করে। কখনো কখনো এমন হয় আমরা যখন চিন্তা করছি বা রাত্রেবেলা হয়তো ঘুমাতে যাচ্ছি বা হয়তো সকালে ঘুম থেকে উঠলাম, তখন আমাদের মনে নিজের সঙ্গে নিজে মন কথা বলছি এমনটা ঠিক নয়। মন অনেকগুলো সেলফ টক করছে এমন নয়, বরং কতগুলো ছবি তৈরি হচ্ছে। অনেক বছর আগে কোনো একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটার কতগুলো আবসা ভাষা ভাষা কতগুলো ভাঙা ভাঙা দৃশ্য মনের ভিতরে তৈরি হচ্ছে। অথবা ভবিষ্যতে কোনো একটা জিনিস হয়তো আমরা চাই, হতে পারে কোনো একজন বন্ধুর সঙ্গে কোথাও বেড়াতে যেতে চাই, অথবা হয়তো আমরা সবাই মিলে কোনো সিনেমা দেখতে যেতে চাইছি, অথবা কোনো গাড়ি কিনতে চাইছি। তখন মন কি করে, সেই তার গাড়ি কিনে গাড়িটা চালাচ্ছি সেরকম একটা ছবি তৈরি করে, ছবি একটা মনের ভিতরে ছবি আঁকে। এই যে ছবি আঁকা, অনেকগুলো ছবির একটা প্যানোরামা, অর্থাৎ একটা ছবি চলে যাচ্ছে আর একটা ছবি চলে যাচ্ছে, এমনভাবে আমরা চিন্তা করি। অথবা নিজের সঙ্গে নিজে মন কথোপকথনের মাধ্যমে চিন্তা করে। এই দুটো হচ্ছে আমাদের চিন্তার রূপ, একটা হচ্ছে শব্দ আর একটা হচ্ছে ছবি। নাও আর একটা উদাহরণ নিলে আমরা এটা আরো অনেক ভালোভাবে বুঝতে পারবে দুটোর মধ্যে প্রধান পার্থক্যটা কি। যদি আমি এই শব্দটাকে ব্যবহার করি যে জটিলতা বা কমপ্লেক্সিটি, তাহলে এর মানে কি? এর মানেটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস। এই শব্দটা শুনে আমরা বুঝতে পারছি এর মানেটা কি। অন্যদিকে যদি আমি বলি ক্লাউডস, মানে হচ্ছে মেঘ। মেঘ বলতে কি বোঝায়? আকাশে যে মেঘ থাকে সেটা। যখন এই ক্লাউডস বা মেঘ এই শব্দটার মানেটা বোঝার চেষ্টা করছি আমরা, তখন কি হচ্ছে, এটা বোঝার জন্য আমাদের মন এই শব্দটা সম্পর্কে একটা ছবি মনের ভিতরে তৈরি করছে। এটা কোনো অ্যাবস্ট্রাক্ট জিনিস নয়, বরঞ্চ একটা পিকচার, একটা ইমেজ, একটা ছবি। অন্যদিকে কমপ্লেক্সিটি বা ফ্যাক্ট এই ধরনের শব্দ শুনলে একটা একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস। না, এই যে দুটো মোড, একটা হচ্ছে শব্দ এবং ছবি, আমরা যখন চিন্তার স্রোতে ভেসে যাই, যখন একের পর এক চিন্তা আমাদের মধ্যে থেকে উঠে আসতে শুরু করে, অনবরত চলতে থাকে। যেমন কোথাও হাত কেটে গেলে সেখান থেকে অনবরত রক্তক্ষরণ হয়, তেমন আমাদের মন থেকে অনবরত চিন্তার ক্ষরণ হতে থাকে। সেই যে চিন্তার ক্ষরণ হচ্ছে, কখনো কখনো শব্দের মাধ্যমে হয়, আবার কখনো কখনো সেটা ছবির মাধ্যমে হয়। কিন্তু আমাদের মন এই শব্দ এবং ছবি দুটোকে আলাদা করে দেখতে পারে না, বরঞ্চ এই দুটো জিনিস মিলে মিশে একটা কোলাহল তৈরি হয়, একটা চিৎকার চেঁচামেচি তৈরি হয়, সবগুলো মিলে মিশে একসাথে চিন্তা সবসময় চলতে থাকে। না, তার মানে কি আবার? ধর যাক কোনো একটা স্কুল আছে, সেই স্কুলের অনেকগুলো স্টুডেন্ট আছে একটা কোনো ক্লাসরুমে। যদি সেই স্কুলের ক্লাসরুমে অনেকগুলো স্টুডেন্টরা বসে আছে, সেখানে যদি কোনো টিচার না থাকে, টিচার দেখা গেল অন্য কোথাও আছে, তখন স্টুডেন্টরা কী করে? চিৎকার চেঁচামেচি করতে থাকে, ওর সাথে গল্প বলছে, কথা বলছে, চিৎকার হচ্ছে। যদি কেউ সেই ক্লাসের পাশ দিয়ে হেঁটে যায়, তখন সে শুনতে পায় সবাই কত চেঁচামেচি করছে, কথা বলছে, আলোচনা করছে, কেউ কারুর গায়ে কাগজ ছুঁড়ছে, কেউ কাউকে মারছে, কেউ হাসি ঠাট্টা করছে, কেউ হয়তো অঙ্ক প্র্যাকটিস করছে ইত্যাদি। তো আমাদের মনে শব্দ এবং চিন্তা এরকমভাবে কোলাহল সৃষ্টি করে, একটা অনেক চেঁচামেচি, চিৎকার, অনেক শব্দ, অনেক ছবি মিলেমিশে একটার সাথে একটা সংঘর্ষ, একটার সাথে একটা ধাক্কা লাগছে, আবার কখনো একই সরলরেখায় তারা চলছে, কখনো একটা আরেকটার সঙ্গে মিশে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি। যখন চেতনা বা একটা মানসিক সচেতনতা সেখানে যখন চলে আসে, তখন কি হয়, সেই কোলাহলটা একটু থেমে যায়, একটু স্লো ডাউন হয়ে যায়। ঠিক যেমন ওই ক্লাসরুমে যেখানে হয়তো 50 জন ছাত্র কথা বলছে, চিৎকার চেঁচামেচি করছে, কারোর কথাই ভালো করে শোনা যাচ্ছে না, একজন টিচার যখনই সেই ক্লাসরুমে আসবে, যখনই টিচার সবাইকে খেয়াল করবে, অবজার্ভ করবে, তখনই কি হবে, সঙ্গে সঙ্গে সবার কোলাহলটা থেমে যায়। আমরা যখন সবাই মিলে গল্প করছি, যদি বাইরে থেকে কোনো একজন কেউ চলে আসে, তখন আমরা সবাই অ্যালার্ট হয়ে যাই। আমরা যখন ঘরে একা একা থাকি, তখন আমরা একরকম ব্যবহার করি। যদি কোনো একজন বন্ধু কি আমাদেরকে পাশ থেকে দেখে, বা ঘরে যদি সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে, তখন আমরা অন্য রকমভাবে ব্যবহার করি। ঠিক তেমনই আমাদের মনে যখন অ্যালার্টনেস, একটা সচেতনতা সৃষ্টি হয়, যখন আমরা নিজেরা কি চিন্তা করছি সেটা যখন নিজেরা সেটা সম্পর্কে খেয়াল করতে শুরু করি, চোখ মেলে দেখতে শুরু করি মনের ভিতরে, তখন সেই শব্দ আর সেই ছবির যে কোলাহল, সেটার সেই কোলাহলের যে ভলিউম বা সেই যে আয়তনটা, সেটা একটু কম হয়ে যায়, একটু শান্ত হয়ে যায় মনটা। এবার এই যে কোলাহল, সেই কোলাহলের কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে, যদি আমরা সেটাকে ভালো করে খেয়াল করি বা অবজার্ভ করি, তাহলে দেখতে পাবো। সবার প্রথমে সেটা হচ্ছে কি, যে যে ন্যারেটিভগুলো চলতে থাকে, মানে যে যখন মনের ভেতরে যখন একটা অভ্যন্তরীণ কণ্ঠস্বর তৈরি হয়, মন যখন নিজের সঙ্গে নিজে কথা বলে, তখন সেই যে চিন্তার যে মোডটা, সেখানে মন একটা স্তরে কথা বলছে এমনটা নয়,
একটা স্তরে কথা চলছে, তার নিচে আরেকটা কথা, তার নিচে আরেকটা কথা, তার নিচে আরেকটা কথা, এমনভাবে অনেকগুলো স্তরে কথা চলছে। ধরা যাক আমার মনে আমি নিজের সঙ্গে নিজে কোনো একটা কথা বলছি রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে, যদি আমি সেটা খেয়াল করি, অ্যালার্ট হয়ে যায়, তখন দেখবো কিছুক্ষণের জন্য সেই কথাটা থেমে গেছে, কিন্তু সঙ্গে সঙ্গে তার নিচে যেন আরেকটা কথোপকথন চলছে, আরেকটা কেউ যেন মনের অন্য আরেকটা অংশ যেন সে অনেক সূক্ষ্মভাবে, অনেক আস্তে আস্তে সে কথাগুলো বলছে। যদি আমি সেটাকে খেয়াল করতে শুরু করি, তাহলে সেটা কিছুটা চলার পরে থেমে যাবে, তারপরে মনে আরেকটা সূক্ষ্ম আরেকটা কথোপকথন কেউ যেন তার নিচে চলছে। তাহলে অনেকগুলো স্তরে কথোপকথন চলতে থাকে। যখন আমরা একটাকে খেয়াল করব, তখন সেটা চলতে চলতে একটু থেমে যায়, বন্ধ হয়ে যায়, তারপর আস্তে আস্তে মিলিয়ে যায়, তখন অন্য আরেকটা কথোপকথন জেগে ওঠে মনে, তারপর সেটাকে খেয়াল করলে আরেকটা কথোপকথন। অন্যদিকে ছবির ক্ষেত্রেও তাই। যখন আমরা মনে কোনো একটা ছবি আঁকছি, ভাবছি যে আমি যদি আজকে গাড়ি নিয়ে কোনো একটা জায়গাতে যাব শহরে, যদি আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, দুশ্চিন্তা হচ্ছে, এরকম মনে অনেক সময় হঠাৎ করে যদি কখনো অ্যাংজাইটি থাকে, তাহলে সেই ছবি ভেসে উঠছে যে যদি অ্যাক্সিডেন্ট হয়, বা যদি এরকম কোনো ঘটনা ঘটে, বা যদি আজকে আমি লেকচার দিতে যাব, যদি স্টুডেন্টরা আমাকে কাগজ ছুঁড়ে মারে, যদি অপমান করে, বা মানে আমাকে যদি মূল্য না দেয়, রেসপেক্ট না দেয়, তখন কি হবে? আমরা তখন ভয় পাই। যদি কেউ হয়তো বিয়ে করতে যাচ্ছে, তখন সে ভয় পায় বিয়ের পরে কি হবে, বা সেটা নিয়ে কল্পনা করতে থাকে, সেখান থেকে সেই ছবি আঁকতে থাকে, বিয়ের পরে হাজব্যান্ড ওয়াইফ মিলে আমরা একসাথে এরকম বেড়াতে যাব, এরকম এরকম ঘটনা ঘটবে, ইত্যাদি ইত্যাদি। ছবির মাধ্যমে চিন্তা চলে। যখন আমরা সেটা সম্পর্কে অ্যালার্ট হই যে আমি চিন্তা করছি, এখন মনে ছবি একটার পর একটা সজ্জা উঠে আসছে, তখন কি হয়, সেই সজ্জাটা সরে গিয়ে একটা অন্য সজ্জা তৈরি হয়, বা সেটা একটুখানি পাল্টে যায়। এবার এই যে অনেকগুলো শব্দের কোলাহল, অনেকগুলো ছবির কোলাহল, অনেকগুলো স্তরে স্তরে চলছে, সেগুলো আলাদা আলাদাভাবে চলছে এমনটা নয়। এমন নয় যে যখন মন শুধুমাত্র ন্যারেটিভ বা শব্দের মাধ্যমে চিন্তা করে, তখন শুধু এটা করে, ছবির মাধ্যমে করে না। আবার যখন ছবির মাধ্যমে চিন্তা করে, তখন শুধু ছবির মাধ্যমে চিন্তা করে, শব্দের মাধ্যমে করে না, এমনটা কিন্তু নয়। বরং মন দুটো বিষয়ে দুই রকমের চিন্তা একসঙ্গে মনে চলতে থাকে অনবরত, এবং সেগুলো অনেকগুলো স্তরে চলতে থাকে। তো আপনি এটাকে এরকমভাবে কল্পনা করতে পারেন একটা মাল্টিপ্লেক্স সিনেমা হলের মতো, যেখানে অনেকগুলো সিনেমা চলছে একসঙ্গে। এখানে একটা সিনেমা চলছে, এখানে একটা সিনেমা, এখানে একটা এরকম। আর সেখানে কি অনেকগুলো গান বা মিউজিক বাজছে, অনেকগুলো কথোপকথন, ডায়ালগ চলছে, অডিও স্টোরি চলছে, গল্প, অডিও বুক, সেগুলো আলাদা আলাদা। এই অডিও বুকের সাথে এই সিনেমাটার কোনো কানেকশন নেই, এই সিনেমাটার সাথে এই অডিও বুকের কোনো কানেকশন নেই, কার সাথে কারোর কোনো কানেকশন নেই। একসাথে 10-12টা অডিও বুক চলছে, বা একসাথে 10-12টা গান চলছে, আবার 10-12টা আলাদা আলাদা ছবি বা সিনেমা চলছে। কোনটা কার সাথে ম্যাচ হচ্ছে, কি যাচ্ছে না যাচ্ছে, কোনো কিছু ঠিক ঠিকানা নেই। সেটা হচ্ছে আমাদের মনের অবস্থা। মন সবসময় সেই রূপেই চলতে থাকে, অনবরত। এবং এটাই হচ্ছে কি শব্দ এবং ছবির কোলাহল আমাদের মনের মধ্যে চলছে। যখন চেতনা বা অ্যালার্টনেস যখন সেখানে চলে আসে, যখন আমরা সচেতন হই, তখন সেটা অনেক একটু ধীর স্থির হয়। যদি তোমরা এই কণ্ঠস্বর বা এই শব্দ সম্পর্কে বেশি ভালো করে আরও জানতে চাও, তাহলে আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে অভ্যন্তরীণ কণ্ঠস্বর বলে, সেটা তোমরা দেখতে পারো। সেখানে ডিটেলসে এটা নিয়ে আমরা আলোচনা করেছি যে কিভাবে এই কণ্ঠস্বরটাকে বা নিজের সঙ্গে নিজের কথোপকথনটাকে তুমি পাল্টাতে পারো, বা সেটাকে কমাতে পারো, বা একটা অভিমুখ থেকে অন্য অভিমুখে নিয়ে যেতে পারো, যেটা তোমাকে সাহায্য করে। সাধারণত এইগুলো যখন চলতে থাকে আমাদের মনে, যে কোলাহল, তার ফলে আমাদের মন একটা যন্ত্রণা পায়, আর সেই যন্ত্রণাটাকে মন উপভোগ করতে থাকে। তো সেই ভিডিওটার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সের নিচে দিয়ে দিচ্ছি, সেখান থেকে গিয়ে তোমরা সেটা চেক আউট করতে পারো, যদি আরও ডিটেলসে শুধুমাত্র শব্দ বা ন্যারেটিভ সম্পর্কে জানতে চাও, কীভাবে সেটাকে তুমি অন্য অভিমুখে পাঠাতে পারবে। আজকের ভিডিওতে আমরা প্রধানত আলোচনা করব এই ছবি সম্পর্কে। যেহেতু কণ্ঠস্বর বা শব্দ এই বিষয়টা সম্পর্কে আমরা আগের ভিডিওতে অলরেডি একটু ডিটেলসে আলোচনা করেছি, সেজন্য আজকে আমরা ছবি সম্পর্কে এবং ছবির সাথে শব্দের যে সম্পর্ক, রিলেশন, সেটা নিয়েও আমরা কথা বলবো। নাও আমাদের এটা মনে রাখতে হবে, এই যে শব্দ আর ছবির যে কোলাহল, তার মধ্যে কতগুলো প্যাটার্ন তৈরি হয়, এবং সেই প্যাটার্নগুলো প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আলাদা আলাদা। একজনের সাথে অন্যজনের প্যাটার্নের মধ্যে কোনো রকম সম্পর্ক নেই, প্রত্যেকের ক্ষেত্রে সেটা পুরোপুরি ডিফারেন্ট, আলাদা আলাদা। যেমন আমাদের দেখতে প্রত্যেকের আলাদা আলাদা, কিন্তু আবার কিছু অংশে একইও দেখতে। বিড়ালদের থেকে মানুষের দেখতে ডিফারেন্ট, আমাদের সবার দুটো হাত থাকে, দুটো চোখ, একটা নাক, তো আমরা সবাই একই রকম দেখতে। তো সেই সেন্সে বললে আমাদের শব্দ এবং ছবির যে কোলাহল, সেই যে প্যাটার্নগুলো, সেটা একই রকম কিছু অংশে। আবার আমাদের প্রত্যেকের মুখের পুরোপুরি যে দেখতে যেমনটা, সেটা পুরো আলাদা হয়, আমাদের হাতের ফিঙ্গারপ্রিন্টে পুরো ডিফারেন্ট হয়। ঠিক তেমনই প্রত্যেকের সেই প্যাটার্নগুলোর মধ্যেও কিছু এমন জিনিস আছে, সেটা শুধুমাত্র সেই মানুষটা নিজেই আবিষ্কার করতে পারে, সে নিজেই তার মনের ভেতরটা দেখতে পারে, আর কেউ সেটা বলে দিতে পারবে না। তো
তোমার বা আপনাদের মাথায় যে শব্দ এবং ছবির যে কোলাহল চলছে তার মধ্যে যে প্যাটার্ন তৈরি হচ্ছে সেটা তোমাকে রেকগনাইজ করতে হবে। সেই প্যাটার্নটা কীরকম বা কিভাবে আমরা রেকগনাইজ করতে পারবো? যদি আমরা কোনো একটা ট্রেন স্টেশনে চলে যাই, তাহলে আমরা দেখতে পাবো প্রত্যেক দিন একই সময় একই জায়গা দিয়ে একই লাইন দিয়ে একই ট্রেন যায়। প্রত্যেক দিন সকাল হয়তো 11টা বেজে 10 মিনিটে একটা ট্রেন যাচ্ছে একটা অভিমুখে, আবার 11টা 20-তে একটা ট্রেন আসছে, কিছু সময় হয়তো একটু 5 মিনিট আগে হয়, 5 মিনিট পরে হয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ওভারঅলভাবে সারাদিনের সেই জাংশনটার রুটিনটা একই। ঠিক তেমনই আমাদের মনে ঠিক ওই ট্রেন অফ থট, চিন্তার একটা শৃঙ্খলা, সেটা শব্দের হতে পারে বা হচ্ছে ছবির হতে পারে বা দুটোর মিশ্রণে হতে পারে, তার একটা শৃঙ্খলা ট্রেনের মতো যাতায়াত করতে থাকে এবং একই সময়ে একই জায়গা দিয়ে একইভাবেই তারা যাতায়াত করতে থাকে। অর্থাৎ প্রত্যেক দিন যখন আপনি ঘুমাতে যাচ্ছেন তখন আপনি যে বিষয়গুলো নিয়ে চিন্তা করছেন আজকে রাত্রের বেলা আর আগামীকাল রাত্রের বেলা তার পরের দিন, সেই বিষয়গুলো মোটামুটিভাবে একই, তার মধ্যে খুব একটা বেশি পার্থক্য নেই। আগামীকালকে যেটা চিন্তা করেছিলেন আর আজকে যেটা করছেন, একটু হয়তো শব্দের এদিক ওদিক আছে, হয়তো আপনি কোনো বাক্য আগের দিন আগে একটু ভেবেছিলেন একটা পরে, কিন্তু আপনার চিন্তার সেই যে গঠনটা, সেই প্যাটার্নটা সেটা একই। আপনি সকালবেলা যেটা চিন্তা করেন সেটা একই। কতকগুলো প্যাটার্ন আছে, সেই প্যাটার্নেই বারবার সমস্ত চিন্তা ঘুরে ফিরে আসে। যদি আপনাকে এমন একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যে আমাদের জীবনের মানে কি বা আমাদের অস্তিত্ব কেন আছে, তাহলে সেই প্রশ্নটার উত্তর দিতে গিয়ে আপনার মনটা ঘুরে ফিরে চিন্তা করতে করতে যে প্যাটার্নগুলো অলরেডি তৈরি হয়ে আছে সেই প্যাটার্নগুলোর মধ্যেই আবার ফিরে আসবে। সে নতুন কিছু চিন্তা সৃষ্টি করতে পারবে না, সে নতুন কোনো জিনিস আবিষ্কার করতে পারছে না। তো যার ফলে কি এই প্যাটার্নগুলোকে ভাঙা, এটাকে ব্রেক করা এবং সেখানে নতুন প্যাটার্ন তৈরি করা, শব্দ এবং ছবির যে শৃঙ্খলাটা বা যে কোলাহলটা চলছে তার মধ্যে নতুন নতুন ছন্দ তৈরি করতে পারা, সেটাই হচ্ছে কি আমাদের পার্সোনালিটি বা ক্যারেক্টার, সেটার ডেভেলপমেন্ট করা। কিন্তু সেটা বাইরে বাইরে নয়, আমরা কেমন জামা পরছি, যেমন MBA ক্লাসে শেখানো হয় একটা ভালো পারফিউম ব্যবহার করতে হবে, তোমার বডি স্ট্রেট রাখতে হবে, সেই বাইরের স্তরে আমরা আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্টের কথা এখানে বলছি না। আমাদের ভেতরে যে চিন্তাগুলো আছে, যে স্ট্রাকচার বা সেই যে গঠনগুলো আছে, সেখানে আমরা পরিবর্তন করছি। এগুলো তো এমনি কালকেই পরিবর্তন হয়ে যাবে, 2 দিন টাইম লাগবে না, এগুলো শিখতে সময় লাগে না, ঝপাঝপ হয়ে যাবে যখন আপনি সেই জায়গাটা যখন বুঝে যাবেন। ওটা হচ্ছে কেন্দ্র, আপনার প্রধান অংশ হচ্ছে আপনার ভেতরে যেটা চলতে থাকে। যেমন একটা গাছের আমরা শুধুমাত্র ফ্রুটস দেখি, কেউ কেউ দেখে গাছের কাণ্ডটা, চারদিকে শাখা প্রশাখা বা ডালপালা আছে, অনেকগুলো পাতা, কেউ আবার দেখে গাছের মোটা যে কাণ্ড বা গুড়ি যেটা সেটাকে, কিন্তু কেউ কেউ শুধুমাত্র দেখে গাছের শিকড় কোথায় আছে। সে পুরো গাছটাকে দেখে তার প্রধান চিন্তা মাথায় থাকবে তার শিকড়টা কেমন। ঠিক তেমনই আমাদের সমস্ত লাইফের একটা শিকড় আছে, সেই শিকড়টা হচ্ছে আমাদের ব্রেনে, সেই চিন্তা, সেই যে ছবি এবং শব্দের যে কোলাহল, সেটাই হচ্ছে আমাদের জীবনে কত টাকা, কীরকম সম্পর্ক বা আমাদের সম্মান কত, আমরা কি কাজ করি, সেই সমস্ত জিনিসটার শিকড় হচ্ছে কি ওই শব্দ এবং চিন্তার কোলাহল। সেই শিকড়, সেখানে যে প্যাটার্নগুলো আছে সেগুলোকে যদি আমরা পাল্টাতে পারি, তাহলে বাইরের এই সমস্ত কিছু তার মধ্যে একটা পরিবর্তন আমরা দেখতে পাবো। এবং একবার যখন আমরা সেখানে পাল্টানো শিখে যাব না, তখন আমরা বুঝতে পারবো যে অনেক কম জিনিস সেখানে পরিবর্তন করার মাধ্যমে বাইরের যে জীবনটা সেখানে অনেক বড় পরিবর্তন আমরা নিয়ে আসতে পারি। সেই জন্য এই শব্দ এবং চিন্তার যে কোলাহল, সেটাকে পরিবর্তন করা খুবই গুরুত্বপূর্ণ। সেটাকে নিজের মতো করে সঠিকভাবে ভেবে চিন্তে সচেতনভাবে সেই প্যাটার্নগুলোকে তৈরি করা, এমনি এমনি যেন তৈরি না হয়ে যায় আমাদের মধ্যে প্যাটার্নগুলো। একটা কিছু সিনেমা দেখলাম, কেউ একটা বন্ধু একটা কোনো কথা বললো, একটা নিউজ চ্যানেলে কিছু নিউজ দেখে নিলাম, এখান থেকে একটা কিছু জেনে গেলাম, বিভিন্ন জিনিস মনের মধ্যে চলে আসছে, সেগুলো মিলেমিশে এদিক ওদিক এমনি এমনি সব তৈরি হয়ে যাচ্ছে। তো সেটাকে, সেই প্যাটার্নটাকে ভাঙার জন্য সবার প্রথমে দরকার হচ্ছে অ্যালার্টনেস, কনসাসনেস, চেতনা। যেমন ওই ক্লাসরুমের টিচার চলে আসলে সবাই শান্ত হয়ে যায়, ঠিক তেমন চেতনা যেন মাঝে মাঝে যেন অ্যালার্ট হয়ে যায়, যার ফলে সেই শব্দ এবং ছবির কোলাহলটা থেমে যাবে, একটু পাল্টে যাবে। তারপর সেটাকে আমরা পরিবর্তন করতে পারি, চেঞ্জ করে অন্য ডিরেকশন দিতে পারি। ওকে, সেটা নিয়ে আমরা ওই যে ভিডিওটার কথা বললাম সেই ভিডিওতে অনেক ডিটেলসে আলোচনা করেছি। আজকে ছবির কথাতে আসি। এই যে ছবি আমাদের মনের মধ্যে তৈরি হয়, এটা কোথা থেকে তৈরি হয়? এটা প্রধানত তৈরি হয় আমাদের স্মৃতি থেকে। আমাদের ছোটোবেলায় যে ঘটনাগুলো ঘটেছে সেখান থেকে আমাদের মনে বিভিন্ন স্মৃতি তৈরি হয়, বিভিন্ন ছবি। হয়তো প্রথম দিন আপনি স্কুলে গেছিলেন, সেদিন আপনার টিচার একজনকে দেখেছিলেন বা ক্লাসরুমটা কেমন ছিল, এটা ছবির মতো স্পষ্ট আপনার মনে আছে। বা প্রথম হয়তো আপনি যখন কোনো প্রেমে পড়লেন তখনকার কেমন ছবি ছিল, সেই ঘটনাটা আপনার ছবির মতো মনের মধ্যে স্পষ্ট আছে। সেখানে কোনো কথোপকথন নেই, শব্দ নেই, কণ্ঠস্বর নেই, একটা ছবি। এই যে ছবি, সেটা আমাদের স্মৃতি থেকে প্রধানত তৈরি হয়। তবে এই স্মৃতি, অর্থাৎ যেটা অ্যাকচুয়ালি ছবি, সেটা কিন্তু বাস্তব নয়, সেটা প্রকৃত বাস্তব নয়, সেটা একটা ঘটনা থেকে সৃষ্টি হয়। তার মানে আবার কি? ধরুন
4জন বন্ধু গল্প করছে এক জায়গায় বসে। তার মধ্যে একজন বন্ধু সে কথা বলছে, বাকি 3জন বন্ধু তারা কথাটা শুনছে। তাহলে যে বন্ধুটা কথা বলছে, সে যে প্রথম বন্ধু, যখন সেই ঘটনাটা ঘটে গেল তারপর সবাই বাড়ি চলে গেল, তাদের স্মৃতিটা কিন্তু আলাদা আলাদা তৈরি হবে। প্রথম বন্ধুর মাথায় স্মৃতি তৈরি হবে কি, যে আমি কথা বলছিলাম, ওরা সবাই শুনছিল। দ্বিতীয় বন্ধুর মাথায় কি কথা হবে, যে আমি ওই বন্ধুটার ডান দিকে বা বাঁ দিকে বসেছিলাম, আমি চাউমিন খাচ্ছিলাম আর আমি ওর কথা শুনছিলাম। আর একটা বন্ধুর মাথায় স্মৃতি তৈরি হবে কি, আমার খাওয়া আগে হয়ে গেছিলো, ওই পাশের বন্ধুটা একজন কথা শুনছিল, একজন শুনছিল না, একজন কথা বলছিল, আমি মোবাইল ফোন দেখছিলাম আর একটু একটু কথা শুনছিলাম। তাহলে কি ঘটনা কিন্তু একটাই ঘটেছে, ওই যে সিচুয়েশনটা, যে ইভেন্ট, ওটা কিন্তু একটাই, সিঙ্গুলার। কিন্তু তার থেকে যে স্মৃতিগুলো তৈরি হচ্ছে সেটা কিন্তু ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ থেকে, প্রত্যেকের মনে আলাদা আলাদা স্মৃতি তৈরি হচ্ছে। সে কিভাবে, সেই ঘটনাটা হচ্ছে একটা মাদার, একটা মায়ের মতো, যে জন্ম দিচ্ছে অনেকগুলো আলাদা আলাদা স্মৃতির, প্রত্যেকের কাছে সেই আলাদা আলাদা স্মৃতিগুলো তৈরি হচ্ছে, এবং সেই স্মৃতিগুলো কি আমাদের যে চরিত্র সেটাকে গঠন করছে। নাও এই যে স্মৃতিগুলো, সেটাই হচ্ছে আমাদের মনে ছবি আকারে থেকে যায়। কিন্তু কোনো স্মৃতি প্রথমত তো বাস্তব নয়, কারণ ঘটনাটা তো হচ্ছে ইভেন্টটা, সেটা তো একটাই। স্মৃতি তো অন্যরকম তৈরি হয়েছে, আলাদা তৈরি হয়েছে। অন্যদের স্মৃতিগুলো তো আমাদের মনের মধ্যে তৈরি হয়নি, তাদের পয়েন্ট অফ ভিউ থেকে কেমন অনুভূতি হয়েছে, কেমন কি তাদের স্মৃতি, সেটা তো আমাদের কাছে নেই। তাহলে এটা হচ্ছে প্রথমেই একটা বিকৃতি তৈরি হলো। দ্বিতীয়, যখন সেই স্মৃতিটা থাকে, তখন যত সময় যেতে থাকে আমাদের জীবনে, সেই ঘটনাগুলো, সেই স্মৃতিগুলো ধীরে ধীরে ঝাপসা হতে থাকে। কিছু স্মৃতি থাকে যেগুলো আবার আরও অনেক তীব্র হতে থাকে। কিন্তু সেই স্মৃতি, যে ইমোশন বা যে আবেগটাকে আমাদের মধ্যে প্রভোগ করে, সেটা ধীরে ধীরে গাঢ় বা ঘন হতে থাকে আরও। অর্থাৎ ধরুন আপনার 5 বছর বা 10 বছর বয়সে কোনো একটা ঘটনা ঘটেছিল, সেদিন হয়তো আপনি কোথাও আপনার ফ্যামিলির সাথে ঘুরতে গেছিলেন দার্জিলিংয়ে, ঠিক আছে, সেখানে অনেক ঘটনা ঘটেছে, আপনার মনে আছে খুব ভালো। যত আপনার বয়স হতে থাকবে, তত সেই ঘটনার যে ডিটেলসগুলো সেটা আপনি ভুলে যাবেন। ধরুন সেখানে আপনি কী রঙের জামা পরে গিয়েছিলেন, বা কেউ এক্স্যাক্টলি ঠিক কী কথা বলেছিল, সেই ঘটনাটার মধ্যে কোন ঘটনাটা আগে ঘটেছিল বা কোনটা পরে ঘটেছিল। আগে আপনারা ওখানে হোটেলে খাবার খেয়েছিলেন, নাকি আগে আপনারা সবাই মিলে কোথাও ঘুরতে গেছিলেন। জাস্ট একটা স্মৃতির, একটা ছবির সাথে একটা ছবির যে কানেকশানটা, সেটা ভেঙে যাবে, গিয়ে সেটাগুলো আগে পরে হয়ে যাবে, যার ফলে কি সেই স্মৃতির মধ্যে আবার একটা দ্বিতীয় বিকৃতি তৈরি হচ্ছে। তার ডিটেলসগুলো হারিয়ে যাচ্ছে, সেই রং, তারপর সেখানকার যে রূপ, হয়তো সেখানে কোনো একটা, এই যে ডিটেলস মানে কি, যে জামাটা পরে আছে এখানে অনেকগুলো দুমড়ে আছে, কুঁকড়ে আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে কি ডিটেলস। যারা পেইন্টার হয় না, যারা ছবি আঁকে, তাদেরকে ডিটেলসগুলোকে খুব ভালো করে খেয়াল করতে হয়। কিন্তু আমাদের সময় যেতে থাকলে ছবির সেই ডিটেলসগুলো হারাতে থাকে। কিন্তু সেই ছবির দ্বারা যে আবেগটা আমাদের মনে সঞ্চারিত হয়, যে ফিলিংসটা, যে অনুভূতিটা, সেটা কিন্তু কমে না, বরং সেটা আরও গাঢ় হতে থাকে, আরও ঘন হতে থাকে, সেটা আরও তীব্র হতে থাকে সময়ের সঙ্গে সঙ্গে। এবং একটা এমন সময় আসে যখন অনেক বয়স হয়ে যায়, তখন আমাদের কোনো স্মৃতি মনে থাকে না। অনেক বয়স্ক ঠাম্মা থাকে, দিদা থাকে আমাদের বাড়িতে, যারা যারা কথা ভুলে যায়, তাদের ছোটোবেলায় কী ঘটনা ঘটেছে সেগুলো তারা একই কথা বারবার বলতে থাকে, কিন্তু তাদের মনে কিন্তু সেই স্মৃতিগুলো থাকে না, ন্যারেটিভ তৈরি হয়ে যায়, কতগুলো শব্দ তৈরি হয়ে যায়, কিন্তু ছবিগুলো তারা হারিয়ে ফেলে। যত আমাদের জীবন বড় হয় ছোটবেলা থেকে, তত আমরা ছবির থেকে ধীরে ধীরে শব্দের দিকে পৌঁছায়, আমাদের মন কণ্ঠস্বরের দিকে পৌঁছায়। এটা শুধু আমাদের জীবনের ঘটনা নয়, বরং সেটা হচ্ছে সভ্যতার ইতিহাস। যদি আমরা সভ্যতার পুরনো দিনের জিনিসগুলো দেখি, তাহলে আগে সবাই পেন্টিং করতো, গুহার ভিতরে ছবি আঁকতো সবার প্রথমে। তখন কিন্তু তারা কথা বলতেও শেখেনি, কোনো ভাষা তৈরি হয়নি, শুধু বিভিন্ন রকম আওয়াজ করতে পারতো হয়তো কিছু কিছু। তো ছবি হচ্ছে আরও অনেক প্রাচীন জিনিস, একটা পুরাতনের প্রতীক। ছবি হচ্ছে কি আমাদের অবচেতনের ভাষা, আমাদের আনকনসিয়াস মাইন্ডে ছবি বেশি থাকে। এই যে ছবি, সেই ছবি ধীরে ধীরে বিকৃত হতে হতে, তার আবেগটা ঘন হতে হতে, সেখান থেকে সেই ছবিটা বিকৃত হচ্ছে, তার ডিটেলসগুলো হারিয়ে যাচ্ছে, তখন সেখানে ন্যারেটিভ তৈরি হতে থাকে সেই ছবিটাকে রেসপন্স করার জন্য, সেটাকে ডিফেন্ড করার জন্য। সেই ন্যারেটিভগুলো বা শব্দগুলো নিয়ে আমরা একে অপরের সাথে আলোচনা করতে থাকি। নাও এটা সম্পর্কে আমি একটা উদাহরণ দেওয়ার জন্য একটা বইয়ের উল্লেখ করব, সেটা হচ্ছে টিন ড্রাম। একজন জার্মান রাইটার, তার নাম হচ্ছে গ্রুন্ট গ্রাস। তিনি নোবেল প্রাইজ পান একটা বই লেখার জন্য, যে বইটার নাম হচ্ছে দ্য টিন ড্রাম। যে বইতে যে প্রধান চরিত্র, ছোট্ট একটা শিশু, সে যেদিন জন্ম হয়, জন্মের 3 বছর পর থেকে সে সিদ্ধান্ত নেয় সে আর জীবনে বড় হবে না, এবং সে সারা জীবন 3 বছর বয়সেই সে থেমে থাকতে চায়। কারণ বড়রা তারা কিছু বোঝে না, তারা সবাই ভুলভাল কাজ করে, তারা জীবনের প্রকৃত মানে জানে না। এবং পুরো উপন্যাসটা সেইভাবেই লেখা, যে ওই শিশুটা 3 বছর বয়সে থেমে আছে,
তার একটা বিভিন্ন রোগ হওয়ার জন্য, বাইরের সবাই মনে করে তার একটা রোগ হয়েছে সেই জন্য, কিন্তু যে শিশু সে জানে, সে সব কিছু বোঝে, তার চিন্তা পরিপক্ক, ম্যাচিওর, সে একজন অ্যাডাল্টের মতো করে চিন্তা করতে পারে, তার আকাঙ্ক্ষা আবেগ সেগুলো হয়, কিন্তু সে শিশুর মতোই বেঁচে থাকে, সে নিষ্পাপ হয়। সেই উপন্যাসের মধ্যে লেখক হচ্ছে এই শব্দ এবং ছবি সম্পর্কে কিছুটা একটা জায়গাতে আলোচনা করেছেন। তিনি বলছেন সেই টিন ড্রামের সেই যে চরিত্রটা, তার নাম হচ্ছে অস্কার। অস্কার প্রথম যেদিন জন্ম হচ্ছে সে একটা ঘরের মধ্যে জন্ম হচ্ছে। সে দেখছে যে ঘরে যখন সে মায়ের পেট থেকে যখন বার হলো তখন সে দেখছে সে ঘরের উপরে একটা বাল্ব লাইট জ্বলছে, ঠিক আছে, আর সেই লাইটটা যেভাবে দুলছে, এরকমভাবে দুলছে, আর সেই আলো, ঘরে শুধুমাত্র সেই একটাই আলো আছে এবং তার মায়ের চারিদিকে 2-3 জন মহিলা দাঁড়িয়ে আছে আর ঘরে আর কেউ নেই, চারিদিকটা অন্ধকার এবং রাত্রেবেলা। তো যার ফলে সেই আলোটা যেহেতু দুলছে সেই জন্য কি ঘরের মধ্যে একটা আলো ছায়া তৈরি হচ্ছে, ধীরে ধীরে একটা আলো অন্ধকার তৈরি হচ্ছে। তো অস্কার যখন প্রথম জন্ম হলো তখন সে সেই জীবনের আলো এবং অন্ধকারকে দেখতে পেল। সেই জীবনে যখন প্রবেশ করছে সেই মুহূর্তে সে বুঝতে পারছে এই জগৎটা এবং জীবনটা আলো এবং অন্ধকারের একটা ছায়া এবং আলোর মানে বারবার তৈরি হচ্ছে, আসছে যাচ্ছে, তার একটা প্রতিক্রিয়া। কিন্তু অস্কার সেটা দেখার সঙ্গে সঙ্গে সে আরও একটা জিনিস খেয়াল করে, সেই যে আলোটা দুলছে চারিদিকে কতগুলো পোকা, মানে কতগুলো ওই যে ইনসেক্টস টাইপের হয়, তারা ঝিঝি পোকার মতো তারা ঘুরে বেড়াচ্ছে এবং ক্যাঁক ক্যাঁক করে একটা আওয়াজ হচ্ছে। সেই মৌমাছিরা ঘুরে বেড়াচ্ছে এবং কিছু অন্যান্য পোকারা ঘুরে বেড়াচ্ছে এবং সেটা দুলছে বলে একটা আওয়াজ হচ্ছে। তো ধীরে ধীরে তার মনটা সেই ছবির থেকে, সেই আলো ছায়ার যে আলো অন্ধকারের যে ছবি সেখান থেকে সরে গিয়ে সেই শব্দের দিকে চলে এলো। কিভাবে? সেই শব্দের মাধ্যমে সেই তার মন বেশি প্রভাবিত হলো নাকি সেই আলোর দ্বারা। অস্কার সেটা প্রথমেই খেয়াল করলো, তখন সে বুঝলো জগৎ শুধুমাত্র ছবি নয় বরং শব্দকেও দেখায়। সেটাই হচ্ছে আমাদের সভ্যতা। যদি আমরা প্রাচীন গ্রন্থ পড়ি, ধর্মীয় গ্রন্থ পড়ি, সেখানে আমরা দেখতে পাবো সব কিছু ছবির দ্বারা বেশি বর্ণনা করা হয়েছে। আগেকার দিনে কবিতা বেশি প্রচলিত ছিল, মহাকাব্য বেশি প্রচলিত ছিল। তখনকার দিনের মানুষ কিন্তু ম্যাথামেটিক্যাল ল্যাঙ্গুয়েজে কথা বলতো না। যখন রাস্তায় একে অপরের সঙ্গে দেখা হতো বা যারা হচ্ছে বিভিন্ন ডক্টর ছিল যারা অন্যদেরকে চিকিৎসা করতো, তারাও কিন্তু হচ্ছে কাব্যের ছন্দের মতো করে কথা বলতো। সেখানে সবসময় ছবি দিয়ে বেশি কথা বলার চেষ্টা করা হতো। কিন্তু যত আমাদের সভ্যতা এগোচ্ছে তত হচ্ছে আমরা ওয়ার্ডের দিকে বা ভার্বের দিকে এগোচ্ছি, মানে তো একটা স্ট্রাকচারাল বিষয়ের দিকে এগোচ্ছি। এবার সেটা যে খারাপ এমনটা নয়, বা সেটা যে ভালো এমনটা নয়, আমরা সেটাকে কী রূপে ব্যবহার করছি সেটাই হচ্ছে বিষয়। এখানে হচ্ছে সেটাই হচ্ছে প্রধান প্রশ্ন। তো ছবি এবং শব্দ যখন আমরা দুটোকেই সঠিকভাবে ব্যবহার করতে শিখব আমাদের জীবনে, যত আমরা বড় হব তত ধীরে ধীরে আমরা কি ছবিটাকে পুরোপুরি হারিয়ে না ফেলা, ছবিটাকে মনে রাখা এবং প্র্যাকটিস করা, যাতে করে যে ঘটনাগুলো আমাদের জীবনে ঘটেছে সেই যে ছবিগুলো মনে আছে আমাদের, সেই ছবিগুলোকে মনে করা এবং তার ডিটেলসগুলোকে খেয়াল করা, ডিটেলসগুলোকে মনে করতে পারা। সেখানে কি রং ছিল, সময় কখন ছিল, কতজন মানুষ ছিল, তারা কি পোশাক পরেছিল, কি কথোপকথন হয়েছিল, কোন ঘটনাটা আগে ঘটেছিল, কোনটা পরে ঘটেছিল, সেই ছবিগুলোকে সঠিকভাবে সাজাতে পারা, মেন্টাল এক্সারসাইজের মতো। তখন আমাদের ছবিগুলো কম বিকৃত হয়। যার ফলে আমরা অনেক সময় এমন বলি না যে ছোটোবেলায় যে ঘটনাগুলো ঘটেছে আমাদের স্কুল লাইফে সেটা খুব ভালো ছিল, এখনকার জীবনটা না একদম ভালো নয়। কিন্তু প্রকৃত অর্থে কিন্তু এটা সত্যি নয়। যে সময় সেই স্কুল লাইফের ঘটনাটা ঘটছে তখন আমাদের যে অনুভূতিটা হচ্ছে তখন সেই সময়কার সেই অনুভূতিটাই হচ্ছে। কিন্তু যখন আমরা ধীরে ধীরে সময়টা আরও এগোচ্ছে তখন আমাদের মনে যে স্মৃতি তৈরি হচ্ছে, তার একটা ছবি তৈরি হচ্ছে এবং নতুন যে অভিজ্ঞতাগুলো হচ্ছে সেই অভিজ্ঞতাগুলো সাপেক্ষে এই ছবিটার মূল্য আবার একবার নতুন করে নির্ধারণ করা হচ্ছে। 5 বছর বয়সে একটা অভিজ্ঞতা হলো, সেই তার একটা স্মৃতি আছে আমার মনে, যখন 10 বছর বয়সে আমি সেটা মনে করছি তখন সেই স্মৃতিটা একরকম। যখন আমার 15 বছর বয়স হয়ে যাচ্ছে তখন যখন আমি সেই 5 বছর বয়সের স্মৃতিটা আবার মনে করছি তখন কিন্তু সেই স্মৃতিটা অন্যরকম হয়ে গেছে। স্মৃতিটা অনবরত প্রত্যেকটা সময় পাল্টাচ্ছে, কিন্তু পাল্টাচ্ছে কিভাবে? এই যে 5 বছরে যে ঘটনাটা ঘটেছিল তারপরের থেকে 10 বছর বয়স পর্যন্ত পৌঁছালাম, নতুন যে ঘটনাগুলো ঘটছে তার যে স্মৃতিগুলো তৈরি হচ্ছে সেগুলো মনের সেই চেতনার সেই জগতের মধ্যে একটা 5 বছরের স্মৃতি, তারপরে 6 বছর 7 বছর নতুন যে স্মৃতিগুলো আসছে তার সংস্পর্শে যখন আসছে সেই নতুন ঘটনাগুলো তখন এই স্মৃতিটাও ধীরে ধীরে পাল্টে যাচ্ছে, তার রূপটা বিকৃত হয়ে যাচ্ছে, রিইভ্যালুয়েট হচ্ছে তার মূল্যটা। তার যে ঘটনাটা 5 বছরের অভিজ্ঞতা করেছি আমরা সেটার যে মূল্য ছিল নতুন ঘটনা আসার পরে তার মূল্যটা আরও অনেক বেড়ে যাচ্ছে অথবা আরও অনেক কমে যাচ্ছে। যার ফলে আমাদের যখন 20 বা 30 বছর বয়স তখন মনে হচ্ছে ছোটোবেলাটা কত সুন্দর ছিল, কিন্তু ছোটোবেলাটাতে যতটা আমরা অভিজ্ঞতা করেছিলাম সৌন্দর্য, অ্যাকচুয়ালি বস্তুগতভাবে ঠিক ততটাই সেটা সুন্দর ছিল।
অন্য ঘটনাগুলোর অভিজ্ঞতা অন্যরকম হওয়ার জন্য সেই সৌন্দর্যটার ভ্যালু এখন আমাদের কাছে অনেক বেশি হয়ে গেছে। অর্থাৎ একটা হচ্ছে বাস্তব ঘটনা যেগুলো আমাদের জীবনে ঘটছে, আর একটা হচ্ছে কি আমরা রিফ্লেক্ট করার মাধ্যমে আর একটা মানসিক স্তরে সেই ঘটনাগুলোকে ইন্টারপ্রেট করছি, কতগুলো স্মৃতি বা কতগুলো ছবির একটা প্যানোরামা বা একটা সজ্জা তৈরি করছি আমাদের অস্তিত্বটাকে বোঝার জন্য, নিজেদের চরিত্রটাকে বোঝার জন্য। সেটা হচ্ছে বাস্তবের থেকে একটা গ্যাপে দাঁড়িয়ে আছে। সেটা সেটা সঠিক, মানে সেটা যে ভুল এমনটা নয়, বা সেটা যে সঠিক এমনটাও নয়, কিন্তু আমরা সেটাকে যে যে রূপে দাঁড় করাচ্ছি সেই বাস্তবটাকে আমরা কোনোদিনও পাবো না। সেটা কোথায় আছে আমরা জানতে পারবো না, কি ঘটনা এক্স্যাক্টলি সেই মুহূর্তে ঘটেছিল। কারণ এটাই হচ্ছে আমাদের ব্যক্তি সত্তা, এটাই হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়ালিটি, এটাই হচ্ছে আমাদের অস্তিত্বের অ্যাকচুয়াল একটা কোর। কিন্তু আমরা চাইলে যে রূপে সেটাকে আমরা সাজিয়েছি, সেই ছবিগুলো, সেই ঘটনাগুলোকে যেভাবে আমরা ভ্যালুয়েট করেছি, তার মূল্যটা নির্ধারণ করেছি, সেটাকে পরিবর্তন করে অন্য রকমভাবে আমরা সেটাকে আবার একবার রিইভ্যালুয়েট করতে পারি। কোনো স্মৃতিকে আমরা কম গুরুত্ব দিতে পারি, বেশি গুরুত্ব দিতে পারি। যে স্মৃতির ডিটেলসগুলো হারিয়ে গেছে সেগুলোকে আবার মনে করার মাধ্যমে আমরা তার মূল্যটাকে বাড়াতে পারি অথবা কমাতে পারি। তো এই যে মেমোরি, সেই যে ক্যাপাসিটি, সেই যে ছবি, সেগুলো আমাদের জীবনে প্রভাব তৈরি করে এবং সেগুলো মনে রাখার মাধ্যমে আমরা আমাদের চরিত্র বা আমাদের যে ক্যারেক্টার সেটাকে আমরা পরিবর্তন করতে পারি। এটা ছাড়াও অনেক সময় কি হয়, আমরা কোনো একটা ছবি বা কোনো একটা স্মৃতিকে হারিয়ে ফেলি কোনো একটা বস্তুর সাপেক্ষে। অর্থাৎ দেখা গেল কোনো একদিন আপনার কোনো একটা বেস্ট ফ্রেন্ড আছে, সে আপনাকে একটা গিফট দিয়েছে, ঠিক আছে, একটা আংটি দিল ধরা যাক, ঠিক আছে, অথবা দেখা গেল আপনাকে একটা বই গিফট করলো বা অন্য যে কোনো জিনিস, একটা মোবাইল ফোন বা একটা ঘড়ি, হোয়াট এভার। তো সেই যে ফ্রেন্ডশিপ, তার সাথে যে আপনার অভিজ্ঞতাটা, সেই যে অনুভূতিটা, সেটা হচ্ছে কি সেই বস্তুর মধ্যে যেটা সে গিফট দিয়েছে সেই গিফটের মধ্যে সেটা অন্তর্নিহিত থেকে গেছে। এবার আপনি 10 বছর পরে সেই গিফটটা আপনি একবার আলমারিতে তুলে রেখেছিলেন, সেটা দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে কি আপনার সেই আবেগটা মনে ফুটে উঠবে, জেগে উঠবে। কিন্তু এই বস্তুটার কিন্তু অন্য বস্তুর মতো নেই, এটা কিন্তু আলাদা নয়। যদি একটা কোনো ঘড়ি দিয়ে থাকে বা কোনো গিফট দিয়ে থাকে, সেটা কিন্তু যে সেটা ঘড়ি, অন্য মানুষ যদি সেই ঘড়িটা দেখে তাহলে কিন্তু তার সেটা বিরাট কিছু ভ্যালুয়েবল মনে হবে না, তার কিন্তু অভিজ্ঞতা, সেই কোনো আবেগ ফুটে উঠবে না, তার কাছে এটা সাধারণ ঘড়ি, জাস্ট নর্মাল। কিন্তু যেহেতু গিফটটা আপনাকে দেওয়া হয়েছিল, ওই জন্য আপনার মনে হবে কি আপনার সেই আবেগটা জেগে উঠবে, ফুটে উঠবে মনে। কিন্তু সেই আবেগটা কোথা থেকে আসছে এবং সেটা এই বস্তুটার মধ্যে এটা দেখার সঙ্গে বা এটা স্পর্শ করার সঙ্গে সেই আবেগটা কেন জড়িয়ে আছে? কারণ যে স্মৃতির সেই ডিটেলসগুলো হারিয়ে যাচ্ছে, সেই জায়গাটা, সেই আবেগটা প্রজেক্ট হচ্ছে সেই অবজেক্টের মধ্যে, সেই ঘটনার সঙ্গে। যখন আপনাকে গিফট দিচ্ছিল বা সেই যে দিনটা বা সেই যে ঘটনাটা বা সেই যে সিচুয়েশনটা, তার সঙ্গে এই বস্তুটা জড়িয়ে আছে। তো সেই আবেগ, সেই সময় যে অনুভূতিগুলো হচ্ছিল, সেই সময় যে যে সেই ঘটনাটা থেকে যে স্মৃতিগুলো তৈরি হয়েছে, সেইগুলো কি প্রজেক্ট হচ্ছে কোনো একটা বস্তুর মধ্যে। প্রজেক্ট হওয়া মানে কেমন? প্রজেক্ট হওয়া মানে হচ্ছে একটা হাত রাখলাম, একটা টর্চের আলো ফেললাম, তাহলে দেয়ালে একটা ছায়া পড়বে, তাহলে হাতের একটা প্রজেকশন ওখানে তৈরি হলো। ঠিক তেমনই আমাদের সেই সময়কার যে অনুভূতি বা সেই সময়ের সেই ঘটনার যে স্মৃতি, সেগুলো প্রজেক্টেড হয়ে থাকছে এই বস্তুটার মধ্যে। সেটা যে কোনো বস্তুর মধ্যেই হতে পারে, যে কোনো ঘটনা, যে কোনো ইভেন্টের মধ্যে সেটা হতে পারে। হয়তো আপনি রোড অ্যাক্সিডেন্ট হলো আপনার, ঠিক আছে, তাতে হয়তো আপনার কোনো বেস্ট ফ্রেন্ড বা আপনার ওয়াইফ বা হাজব্যান্ড কেউ মারা গেল, তখন সেই গাড়ি, কার বা যে গাড়ির সঙ্গে আপনি চালাচ্ছিলেন তার সঙ্গে আপনার একটা ইমোশন জড়িয়ে থাকবে, একটা আবেগ জড়িয়ে থাকবে। অন্য মানুষ গাড়িকে যে চোখে দেখে, একটা হচ্ছে বাইকে যাচ্ছিলেন আপনি বা একটা স্কুটিতে, অন্য মানুষ যে চোখে নর্মাল একটা গাড়িকে দেখে, আপনার মধ্যে একটা আবেগটা অন্য রকম থাকবে, আপনি একটু বেশি কেয়ারফুল থাকবেন এর পরের থেকে। কারণ আমাদের ইমোশনকে আমরা বস্তুর দ্বারা রিপ্লেস করি বা বস্তুর মধ্যে প্রজেক্ট করে দেওয়ার চেষ্টা করি, দিয়ে সেটাকে আবার আমরা চোখে পারসিভ করার মাধ্যমে সেই ইমোশনটাকে রিট্রিগার করি আমাদের মনে। ওকে, তো এখানে হচ্ছে কি আমাদের যে ছবি, সেগুলো আমরা বস্তুর মধ্যে অন্তর্নিহিত করার চেষ্টা করি। ঠিক এই কারণেই আমরা মিউজিয়াম তৈরি করি সোসাইটিতে। পুরানো যে ঘটনাগুলো ঘটেছে, অমুক রাজা এই তরোয়াল ব্যবহার করেছিল, সেই সময়কার অনুভূতি, সেই সময়কার আবেগ, সেই সময় দেশ কালের মধ্যে কি ধরনের আবেগের অস্তিত্ব ছিল, বিভিন্ন মানুষ কেমনভাবে সব কিছু ফিল করতো, সেটা আমরা মিউজিয়ামে বিভিন্ন অবজেক্টকে স্টোর করে রাখার মাধ্যমে সেই আবেগগুলোকে ধরে রাখার চেষ্টা করি, একটা কালচারকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি মিউজিয়ামের মধ্যে। এটা হচ্ছে মিউজিয়ামের একটা ভ্যালু। তাহলে আমাদেরকে এটা মনে রাখতে হবে যে আমরা আমাদের মনের ছবি এবং সেই ছবি থেকে তৈরি হওয়া আবেগ, সেটাকে কি করি, কোনো একটা বস্তুর সঙ্গে সংযোগ করে রাখি। যখন আমরা এটা খেয়াল করতে পারবো যে আমার কোন বস্তুর সঙ্গে কোন আবেগ এবং কোন ছবি কিভাবে সংযোগ হয়ে আছে, কতটা সংযোগ হয়ে আছে, তখন আমার মনটা কি অনেক সেলফ অ্যাওয়ার হলো, অনেক অ্যাটেন্টিভ হলো। তখন সেটা আমার উপরে বেশি গভীরভাবে প্রভাবিত না করে আমি তার থেকে একটু স্বাধীন হতে পারবো, একটু ফ্রি হতে পারবো। সেই ব্যাগেজটা বা সেই যে ভারটা মনের, সেটা একটু হালকা হতে পারবে। আমাদেরকে এই ছবি সম্পর্কে বুঝতে হলে আরও একটা জিনিস জানতে হবে, সেটাকে বলা হয় কি রেজিস্টার। রেজিস্টার মানে কি? মানে
ধরা যাক আপনি একটা স্ট্যাম্প মারার চেষ্টা করছেন কোনো একটা কাগজে, কিন্তু স্ট্যাম্প মারলেন, তারপর দেখলেন এখানে কালি বেশি না থাকার জন্য স্ট্যাম্পটা ভালো করে পড়লো না, তারপর আপনি একটু কালি দিয়ে নিলেন, নিয়ে স্ট্যাম্প মারলেন, এবার হচ্ছে সেখানে পড়লো। এটা হচ্ছে কি রেজিস্টার হওয়া। ঠিক তেমনই আমাদের মনের মধ্যে সাইকোলজিক্যালি বিভিন্ন ঘটনা, বিভিন্ন স্মৃতি, বিভিন্ন ছবি রেজিস্টার হয়। কিন্তু সব ঘটনা, সব ছবি রেজিস্টার হয় না। অনেক ঘটনা যেগুলো অনেক ছোট ঘটনা, যেগুলো আমাদের মনে হয় এগুলো আমাদের জীবনে সামান্য, খুব একটা ইম্পর্টেন্ট নয়, পরবর্তীকালে যখন 10 বছর 15 বছর হয়ে যায় বা 5 বছর পরে আমরা যখন পিছনে ফিরে তাকাই, তখন সেই ছোট ঘটনাগুলোই অনেক বড় হয়ে ওঠে। তার আবেগ, সেই ঘটনার যে সৌন্দর্য, সেটা অনেক বেড়ে যায়। আবার যে ঘটনাগুলো আমাদের মনে হচ্ছিল বিরাট একটা ঘটনা, খুব গ্যাঞ্জারের একটা বিষয়, বিরাট ইম্পর্টেন্ট ঘটনা, যখন 5 বছর 10 বছর হয়ে যায়, আমরা যখন পিছনে ফিরে দেখি, তখন দেখি একটা খালি ঘটনা, একটা এমটি, এর ভেতরে কিছু ছিল না, জাস্ট সামনে সামনেই বিরাট একটা কিছু মনে হচ্ছিল। কিন্তু অ্যাকচুয়ালি এই ঘটনাটার কোনো তেমন অন্তর্নিহিত কোনো ভ্যালু নেই। এটা শুধু আমি বলছি না, যদি আপনি শরৎচন্দ্রের উপন্যাস শ্রীকান্ত পড়েন, তাহলে সেখানে প্রথম বা দ্বিতীয় অধ্যায়ে এই ঘটনাটা লেখা আছে। যে স্মৃতিগুলোকে অনেক ছোট বলে মনে করিয়েছিলাম, সেগুলো পরবর্তীকালে অনেক বড় হয়ে দাঁড়াইলো, আর যেগুলোকে বড় বলে ভাবিয়েছিলাম, সেগুলো অনেক ছোট হয়ে দাঁড়াইলো। না, এই যে ঘটনাগুলো, কোন ঘটনাটাকে আমরা ছোট ভাবছি, কোনটাকে আমরা বড় ভাবছি, সেগুলো হচ্ছে কেন হচ্ছে রেজিস্টারের জন্য। আবার কোনো কোনো ঘটনাকে আমরা ভুলেই যাই, আমাদের মনেই থাকে না। না, অর্থাৎ সেই ঘটনাগুলো আমাদের মনে রেজিস্টারই হয়নি। আমাদের অনেক ঘটনা ঘটছে, সেই ঘটনাগুলোর মধ্যে থেকে কিছু কিছু ঘটনা সিলেক্টিভলি আমাদের মন রেজিস্টার করে, সে স্মৃতি আকারে বাঁচিয়ে রাখে, বাকিগুলোকে সে ছেড়ে দেয়। এই যে কোন ঘটনাটাকে রেজিস্টার করবে আর কোনটাকে করবে না, মন এটা নিজের অজান্তেই অটোমেটিক্যালি রেজিস্টার প্রসেস চলতে থাকে, এবং সেটা চলে কি ভ্যালু মেকানিজমের উপরে। কোনো ঘটনাটাকে যখন যদি মনে হয় এটা মূল্যবান ঘটনা, তখন সেটাকে রেজিস্টার করে, যদি মনে হয় এটা মূল্যবান নয়, তখন সেটাকে রেজিস্টার করে না। কিন্তু এটা অটোমেটিক্যালি হয়, আমরা বুঝতে পারি না যে কোনটা অ্যাকচুয়ালি মূল্যবান, কোনটা অ্যাকচুয়ালি মূল্যবান নয়। এই যে রেজিস্টার হচ্ছে কি হচ্ছে না, সেটাকে খেয়াল রাখা। যখন কোনো একটা ঘটনার মধ্যে আমরা যাচ্ছি, তাহলে মনে কোন ছবিটা রেজিস্টার হচ্ছে। আজকে একটা জব ইন্টারভিউ দিতে গেলাম, তারপর সেখান থেকে যেই ফিরে আসছি, মনে মনে সেই ছবিটা নিয়ে আমি ভাবছি ইন্টারভিউতে কিছু ভুল বলেছি না ঠিক বলেছি। মনে একই সাথে একটা কণ্ঠস্বর চলছে এবং একটা ছবি, আবছা ভাষা ভাষা, একটু মেঘাচ্ছন্ন, কুয়াশাচ্ছন্ন, কিছু কিছু ভাঙা ভাঙা টুকরো ছবি ভেসে আসছে। না, সেই ছবিটা যখন মনে রেজিস্টার হচ্ছে, তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে তার ভ্যালু কতটা, বা সেটা যে রেজিস্টার হচ্ছে সেটা কি একটা ভালো ঘটনা, তার থেকে কি আমি একটা আনন্দের অনুভূতি তৈরি হচ্ছে, নাকি হচ্ছে আনন্দের না দুঃখের অনুভূতি। দুঃখের অনুভূতি তৈরি হলে বা কষ্ট বা যন্ত্রণার অনুভূতি তৈরি হলে সেটাকে সাপ্রেস করে দেওয়া বা চেপে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আনন্দের অনুভূতি হলে সেই আনন্দের মধ্যে ভেসে যাওয়ারও কোনো প্রয়োজন নেই। জাস্ট ওই যে অ্যালার্ট থাকা, ওই যে জানতে পারা যে এখন রেজিস্টার হচ্ছে, বা রেজিস্টার এই ঘটনাটা হচ্ছে, কিন্তু আর তার সঙ্গে সঙ্গে বাকিগুলো রেজিস্টার আমি করছি না, আমার মনটা ওইভাবে কাজ করছে না। এই যে আপনি সচেতন থাকছেন, রেজিস্টারকে খেয়াল করছেন, তার প্রসিডিওরটাকে, তার উপায়টাকে দেখছেন, সেটাই হচ্ছে আপনার সেই কোলাহলটাকে, সেই যে গঠন বা সেই যে প্যাটার্নটাকে, সেটাকে সঠিক পথে নিয়ে যাবে। আপনাকে নিজে থেকে কিছু পরিবর্তন না করলেও চলবে, এমনি এমনি পরিবর্তন হবে যখন আপনি সেখানে খেয়াল করবেন, যখন সেটাকে আপনি অবজার্ভ করবেন। তো এই রেজিস্টারের যে প্যাটার্ন, কোন জিনিসটা রেজিস্টার হয় আপনার জীবনে, কোনটা হয় না, তার মধ্যেও একটা প্যাটার্ন আছে। বিশেষ বিশেষ কিছু ইমোশন রেজিস্টার হয় আমাদের কারোর কারোর জীবনে। এমন হয় যে রাগের যে ঘটনাগুলো সেগুলো বেশি রেজিস্টার হয় এবং দুঃখের ঘটনাগুলো কম রেজিস্টার হয়। কারোর জীবনে আবার উল্টো, দুঃখের ঘটনা বেশি রেজিস্টার হয়, রাগ এবং অহংকারের ঘটনা বেশি রেজিস্টার হয় না। তো কোন কোন ইমোশনকে আপনার মন বেশি রেজিস্টার করতে থাকে, কোন কোন ইমোশনকে বর্জন করতে থাকে, সেটাকে খেয়াল করুন। রাগ, দুঃখ, অহংকার, ভালো লাগা, ভালোবাসা, অ্যাডভেঞ্চার, আশা, ভরসা, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের ইমোশনসের মধ্যে। এছাড়াও আরও একটা খুব সুন্দর জিনিস যেটা আমরা প্র্যাকটিস করতে পারি, যদি আমরা আমাদের ছবির যে চিন্তা, ছবির যে সজ্জা, সেটাকে যদি আমরা পরিবর্তন করতে চাই, তাহলে সেটা হচ্ছে কি, ভবিষ্যতে আমরা কি ঘটনা ঘটাতে চাই জীবনে, বা কোন অবস্থাতে পৌঁছাতে চাই, সেটা সম্পর্কে আগে থেকে ছবি আঁকা, মনে কল্পনা করতে থাকা। যে ধরুন আপনি চান যে আপনি একটা বড়, আপনার একটা বাড়ি থাকবে, একটা পার্সোনাল গাড়ি থাকবে, বা হয়তো আপনি কোথাও একটা বেড়াতে যেতে চান, নায়াগ্রা ফলসে বেড়াতে যেতে চান। তাহলে সেই বেড়াতে গেলে তখন কেমন ঘটনা ঘটবে তার একটা ছবি মনে মনে ভাবা। মনে মনে শুধু কথোপকথন না করে যে আমি বেড়াতে যাব, আমি 5 বছরের মধ্যে এটা প্ল্যান করে নিচ্ছি, তারপর এত টাকা আমি সঞ্চয় করবো, তারপর ওখান থেকে ওই ট্রেনে যাব। কথোপকথন নয়, শুধুমাত্র কণ্ঠস্বর নয়, বরং একটা ছবি তৈরি করা, ছবির মাধ্যমে ভাবা। তারপর যে ঘটনাটা এখনো ঘটেনি আপনার জীবনে, সেই যে ভবিষ্যৎ, সেটা সম্পর্কে আপনি ছবি আঁকছেন, তার ডিটেলসগুলোকে জড়ো করছেন। সেখানে কি রঙের আপনি ড্রেস পরে থাকবেন, কি কালারের ড্রেস পরে থাকবেন, কেমন ধরনের কথা বলবেন, আপনার সঙ্গে কোন বন্ধুরা সঙ্গে যাবে, বা কীরকম টাইপের মানুষরা সঙ্গে যাবে, আপনি গেলে গাড়িতে যাবেন নাকি প্লেনে না ট্রেনে না হোয়াটএভার, বা সেই ঘটনাটা কোন জায়গাতে ঘটবে, এটা প্রকৃতির মধ্যে নাকি কোনো ঘরের মধ্যে, আপনি যে ঘটনাটাই আপনি
ভবিষ্যতে ঘটাতে চাইছেন আপনার জীবনে, সেই যে আপনি ছবিটাকে আঁকছেন, সেই ছবিটাকে প্র্যাকটিস করার মাধ্যমে, সেটাকে অভ্যাস করার মাধ্যমে আপনি আপনার মনটাকে ট্রেনিং দিচ্ছেন টু থিঙ্ক ইন টার্মস অফ ইমেজেস। ছবির মাধ্যমে চিন্তা করার জন্য মনকে ট্রেনিং দেওয়া, যেমন আমরা মার্শাল আর্ট বা কুংফুর জন্য মনকে ট্রেনিং, মানে আমাদের শরীরকে ট্রেনিং দিই, ঠিক তেমন প্রথম যখন ট্রেনিং দেবো তখন হাতে ব্যথা হবে, ঠিক আছে, হয়তো আমাকে এক জায়গায় ঘুষি মারতে বলেছে, আমি ভুল করে পাশে এক জায়গায় মেরে ফেললাম, ইত্যাদি ইত্যাদি। ঠিক তেমনই আমরা হয়তো কোনো একটা ছবি নিয়ে ভাবতে চাইছি, যেটা আমরা ভবিষ্যতে চাইছি, কিন্তু আমাদের মনটা সেই ছবিটা নিয়ে না ভেবে কোনো একটা খারাপ ঘটনার কথা বা আগে কোনো খারাপ ঘটনা ঘটে গেছে সেটার কথা ভাবছে, বা ভবিষ্যতে হয়তো কোনো একটা খারাপ ঘটনা ঘটতে পারে সেটা সম্পর্কে দুশ্চিন্তা করছে এবং সেই ছবিটাকে আঁকছে অটোমেটিকলি। কারণ এতদিন তো আমি আমার মনটাকে ট্রেনিং দিইনি, সেই জন্য মন নিজের মতো যা ইচ্ছে তাই চলতে থাকে। কারণ মন তো অ্যালার্ট হয়নি, সে তো টিচার, সে তো ঘরের মধ্যে নেই, ছোটো ছোটো অংশগুলো তাদের মতো ক্যাওয়াস তৈরি করছে, কোলাহল তৈরি করছে। এখন যখন সেই অ্যালার্টনেস এসে যাচ্ছে ধীরে ধীরে, তখন সে বলতে পারে এই স্টুডেন্টটা তুমি রোল নাম্বার 3, তুমি চুপচাপ বসে থাকবে, তুমি পেছন দিকে ফিরবে না। তো মন তখন ইনস্ট্রাকশন দিল, আচ্ছা এই ছবিতে একটা ছবি আমি তো আঁকার চেষ্টা করছি, সেখান থেকে দুশ্চিন্তার দিকে মনটা চলে যাচ্ছে, সেখান থেকে মনটাকে সরিয়ে এনে আমি এই ছবিটা আঁকবো এবার। এরকমভাবে মনকে বারবার করে ট্রেনিং দেওয়া, যদি প্রয়োজন হয় তাহলে খাতায় লিখে লিখে ট্রেনিং দেওয়া, সেই ছবিটার বর্ণনা করতে পারা, বা ছবি আঁকা কেমন আপনি চান সেটাকে ট্রেনিং দেওয়া। এইভাবে কি আপনি আপনার মনে ছবির মাধ্যমে যে চিন্তা সেই অংশটাকে ট্রেনিং দিতে পারেন। আর ন্যারেটিভ বা ভার্বাল যে অংশ সেটাকে কিভাবে ট্রেনিং দিতে হবে সেটা আমি প্রিভিয়াস আগের একটা ভিডিওতে আলোচনা করেছি, তার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তুমি সেটা জানতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও, ছবি, শব্দ ও চেতনার কোলাহল। চেতনার মধ্যে অ্যাকচুয়ালি এই সব কিছু কোলাহলগুলো উঠে আসে, এবং যত বেশি আপনি অ্যালার্ট থাকতে পারবেন তত সেই কোলাহলটাকে আপনি নিজের নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবেন, এবং সেটাকে সঠিক পথে বা সঠিক দিশা আপনি দেখাতে পারবেন, কোন অভিমুখে কিভাবে আপনি চান সেভাবে নিয়ে যেতে পারবেন। এবং চেতনা এবং জীবন এই দুটোর মধ্যে পার্থক্য আছে, আমরা সবসময় এই দুটোকে কনফিউজ করে ফেলি, কিন্তু আজকে সেটা নিয়ে আলোচনা করব না, ভিডিওটা অলরেডি অনেক লেন্দি হয়ে গেছে। তো পরবর্তী অন্য একটা ভিডিওতে জীবন, চেতনা এবং বুদ্ধি এই তিনটের মধ্যে যে পার্থক্য সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকের জন্য এতটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবে যে কোন জিনিসটা তুমি নতুন শিখতে পারলে এই ভিডিও থেকে, কোন জিনিসটা আগে কখনো ভাবোনি বা এমনভাবে তুমি কখনো আবিষ্কার করোনি নিজের মানসিক জীবনটাকে। ওকে, তো আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে। চলো টাটা।